আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি উপস্থাপনা করেছে আমি নাজনীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এর পূর্বে আমি তোমাদের অধ্যায় 3-এর আইন অর্থাৎ আইন নির্ধারণী তত্ত্বের ভোগ এবং সঞ্চয় সম্বন্ধে তোমাদের বিশদভাবে আলোচনা করেছি। আজকে তার বাকি মূলধন, বিনিয়োগ, বেকারত্ব এবং গুণোত্তরণ এই উইংসগুলো বা এই শাখাগুলোর উপর আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। প্রিয় মার্কেটিং বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা এর আগের দিন দেখেছো যে আইন নির্ধারণী তত্ত্বের অর্থাৎ অধ্যায় 3-এর আমরা কিছু অংশ শিখেছি। আজকে আমি তোমাদের প্রথমেই পড়াচ্ছি মূলধন ও বিনিয়োগ। মূলধন ও বিনিয়োগ পড়ার পূর্বে আগে আমাদের জানতে হবে মূলধন কি, বিনিয়োগ কি। প্রথমেই বলি মূলধন বলতে তোমরা কি বুঝো। মূলধন উৎপাদনের তৃতীয় উপাদান। সাধারণ অর্থে মূলধন বলতে টাকা পয়সা বা ব্যবসায় নিয়োজিত অর্থকেই কিন্তু আমরা বুঝি, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে শুধুমাত্র টাকা পয়সা বা ব্যবসা নিয়োজিত অর্থকে বোঝায় না। অর্থনীতিতে প্রতিটি বিষয়ে ভিন্ন ভিন্নভাবে কি অর্থ রয়েছে। অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয় পুনরায় সেই জিনিস অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বোঝায়। অর্থাৎ মানুষ তার পরিশ্রম দ্বারা যে দ্রব্যটি উৎপাদন করে সেই উৎপাদিত দ্রব্যে পুনরায় আবার উৎপাদন কাজে যে ব্যবহৃত হয় তাকেই বলা হচ্ছে মূলধন। বিভিন্ন অর্থনীতিবিদ মূলধন সম্পর্কে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। যেমন বম ওয়ার্কের মতে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। অধ্যাপক বা অর্থনীতিবিদ চ্যাপম্যানের মতে যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে তাকেই বলা হচ্ছে কি মূলধন। আধুনিককালে মূলধনের আওতা কিন্তু আরও ব্যাপক বা বিস্তৃত হয়েছে। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সৃষ্ট দ্রব্য সামগ্রী সহ অর্থের ওই অংশই মূলধন হিসাবে বিবেচিত হয় যা অধিক উৎপাদনের জন্য উৎপাদনে পুনরায় নিয়োজিত হয়। তাহলে আমরা মূলধন বলতে কি বুঝলাম? মূলধন বলতে বুঝি যে মানুষ তার পরিশ্রম দ্বারা যে দ্রব্য সামগ্রী বা উৎপাদন করে সেই উৎপাদিত দ্রব্য পুনরায় আবার উৎপাদন কাজে নিয়োজিত হয় তাকে বলা হচ্ছে মূলধন। এরপরে আসি কি বিনিয়োগ বলতে কি বুঝো। চলো আমরা বিনিয়োগ বলতে কি বুঝি আমরা সে বিষয়ে আলোকপাত করি। বিনিয়োগ হচ্ছে সাধারণ মুনাফার উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্যে অর্থ খাটানোকে বোঝানো হয়, কিন্তু অর্থনীতিতে বিনিয়োগ ধারণাটি আরও ব্যাপক এবং বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে বিনিয়োগ বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে নতুন মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি করাকে বোঝায়, যার ফলে কর্মসংস্থান ও উৎপাদনও বৃদ্ধি পায়। এটাকে আমরা সাধারণভাবে বা সহজভাবে বলতে পারি যে উৎপাদন খাতে ব্যবহৃত যেমন কলকারখানা, যন্ত্রপাতি, কাঁচামাল, ঘরবাড়ি ইত্যাদি যে স্থায়ী পুঁজি দ্রব্য গঠনে যে অর্থ নিয়োজিত হচ্ছে তাকেই বলা হচ্ছে বিনিয়োগ। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে বা মেয়াদে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের বর্তমান উৎপাদনযোগ্য সম্পদ ও মূলধন দ্রব্যের সাথে যে অতিরিক্ত সম্পদ ও মূলধন দ্রব্য যুক্ত হয় তাকে আলোচ্য প্রতিষ্ঠানের বিনিয়োগ বলা হয় বা ইনভেস্টমেন্ট। যেমন ধরো তোমার কাছে দোতলা বাড়ি আছে, সেটাকে তুমি 3 তালা করবে, অর্থাৎ এই দোতলা থেকে 3 তালায় এই যে একতলা বৃদ্ধি করা হলো এটাকেই বলা হচ্ছে মূলত বিনিয়োগ। অর্থাৎ আমি আগেই কি বলেছিলাম যে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের বর্তমান যা আছে মানে বর্তমানে উৎপাদনযোগ্য যে সম্পদ এবং মূলধন দ্রব্যের সাথে যে অতিরিক্ত মানে এই দোতলার সাথে আরেকতলা যোগ করলাম, মূলধন দ্রব্যের সাথে যে অতিরিক্ত সম্পদ ও মূলধন দ্রব্য যুক্ত হয় তাকেই বলা হচ্ছে আলোচ্য প্রতিষ্ঠানের বিনিয়োগ। এরপরে আসি কি স্বয়ংভূত ও পরিচিত বিনিয়োগ বলতে কি বোঝো। প্রথমে আমরা বললাম বিনিয়োগ এবং মূলধন বলতে কি বোঝো, এখন আসবো স্বয়ংভূত বা পরিচিত বিনিয়োগ বলতে কি বোঝো। আমি সংক্ষিপ্তভাবে স্বয়ংভূত বিনিয়োগ এবং পরিচিত বিনিয়োগ বলছি। স্বয়ংভূত বিনিয়োগ হচ্ছে আয়ের পরিবর্তন দ্বারা যে বিনিয়োগ প্রভাবিত হয় না তাকেই স্বয়ংভূত বিনিয়োগ বলে।
আর পরিচিত বিনিয়োগটা হচ্ছে কি, আয়ের পরিবর্তন দ্বারা যে বিনিয়োগ প্রভাবিত হয় তাকে পরিচিত বিনিয়োগ বলে। তাহলে আবারও বলছি যে স্বয়ংভূত বিনিয়োগ বলতে কি বুঝছো? আয়ের পরিবর্তন দ্বারা যে বিনিয়োগ প্রভাবিত হয় না তাকে স্বয়ংভূত বিনিয়োগ বলছে, আর আয়ের পরিবর্তন দ্বারা যেটা প্রভাবিত হচ্ছে অর্থাৎ প্ররোচিত হচ্ছে তাকেই পরিচিত বিনিয়োগ বলা হয়। অর্থাৎ স্বয়ংভূত বিনিয়োগের পরিমাণ আয় হতে স্বাধীন, আর প্ররোচিত বিনিয়োগের পরিমাণ আয়ের উপর নির্ভরশীল। তাহলে কথাটা বুঝতে পারলে যে যেটা আয় দ্বারা প্রভাবিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে পরিচিত বিনিয়োগ, আর যেটা প্রভাবিত হচ্ছে না সেটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ। মানে আয় না থাকলেও স্বয়ংভূত বিনিয়োগ হয়, আর আয় না থাকলেও পরিচিত বিনিয়োগ হয় না। আয় ছাড়া পরিচিত বিনিয়োগ হতে পারে না। ক্লিয়ার? এরপরে আসি মূলধনের প্রান্তিক দক্ষতা বা এমএসি এবং বিনিয়োগের প্রান্তিক দক্ষতা বলতে কি বোঝো? অর্থাৎ মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল আর মার্জিনাল এফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্ট। তাহলে মূলধনের প্রান্তিক দক্ষতা আমরা বলতে কি বুঝি? মূলধনের প্রান্তিক দক্ষতা হচ্ছে সাধারণত দেখা যায় বিনিয়োগ বাড়ার সাথে সাথে মূলধনের ব্যবহার বাড়লে এর প্রান্তিক উৎপাদন কি ক্রমশ হ্রাস পায় অর্থাৎ কমে যায়। তাই মূলধনের প্রান্তিক দক্ষতা নির্ধারণে এর উৎপাদন ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলধনের প্রান্তিক দক্ষতা নানাবিধ উপাদান দ্বারা প্রভাবিত হয়। আচ্ছা, এখন আমরা মূলধনের প্রান্তিক দক্ষতা বা এর সংজ্ঞাটা কি সেটা আমরা জানব। তাহলে আমরা প্রথমে এখন বলি মূলধনের প্রান্তিক দক্ষতা কি, তারপরে আমরা বলবো বিনিয়োগের প্রান্তিক দক্ষতা কি। মূলধনের প্রান্তিক দক্ষতা সংজ্ঞা দেওয়ার আগে আমরা একটু ভূমিকা বলি। সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো মূলধনের প্রান্তিক দক্ষতা। বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের মধ্যে থেকে কিভাবে লাভজনক বিনিয়োগ প্রকল্প নির্বাচন করা যায় তা বিশ্লেষণ করতে গিয়ে জে এম কেইন্স একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হিসাবে সর্বপ্রথম মূলধনের প্রান্তিক দক্ষতা ধারণা ব্যবহার করেন। এখন মূলধনের প্রান্তিক দক্ষতার সংজ্ঞা হচ্ছে এক একক অতিরিক্ত মূলধন নিয়োগ করলে তা থেকে যে পরিমাণ অতিরিক্ত আয় উপার্জনের প্রত্যাশা করা হয় তাকেই মূলধনের প্রান্তিক দক্ষতা বলে। আবারও বলছি, এক একক অতিরিক্ত মূলধন নিয়োগ করলে তা থেকে যে পরিমাণ অতিরিক্ত আয় উপার্জনের প্রত্যাশা করা হয় তাকেই মূলধনের প্রান্তিক দক্ষতা বলে। উৎপাদন ক্ষেত্রে মূলধন দ্রব্য নিয়োগ করে উৎপাদন করলে উৎপাদন বাড়ে। উৎপাদিত পণ্য বিক্রয় করে যে আয় পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হয় তাকেই সম্ভাব্য আয় বলা হয়। সম্ভাব্য আয় প্রাপ্তির প্রত্যাশাকেই মূলধনের মূলত প্রান্তিক দক্ষতা বলা হয়। যেমন ধরো, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে 10টি সেলাই মেশিন উৎপাদন প্রক্রিয়ায় নিযুক্ত থেকে দৈনিক যে পরিমাণ পোশাক উৎপাদন করে তার থেকে 1000 টাকা পাওয়া যায়। এখন আরও একটি সেলাই মেশিন ওই ফ্যাক্টরিতে যুক্ত করলে মোট উৎপাদন বৃদ্ধি পায় এবং তা থেকে মোট হয় 1170 টাকা। অর্থাৎ এই যে 11তম মানে লাস্ট প্রান্তিক মেশিন থেকে আয় হচ্ছে 100 টাকা। এই 100 টাকাই হলো 11তম মূলধনের প্রান্তিক দক্ষতা। ব্যাপারটা বুঝি তো? মূলধনের প্রান্তিক দক্ষতা আমরা এর আগেও এই প্রান্তিক শব্দটার সাথে পরিচিত, মানে শেষ অতিরিক্ত এক একক নিয়োগের ফলে যখন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি ঘটে সেটাকেই বলা হচ্ছে মানে প্রান্তিক। অর্থাৎ মূলধনের প্রান্তিক দক্ষতা হচ্ছে যে অতিরিক্ত এক একক মূলধন নিয়োগের ফলে যে পরিমাণ অতিরিক্ত আয় উপার্জনের প্রত্যাশা করা হয় তাকেই বলা হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা। ক্লিয়ার? এরপরে আসি বিনিয়োগের প্রান্তিক দক্ষতা বা এমইসি বলতে কি, বিনিয়োগের প্রান্তিক দক্ষতা বলতে আমরা কি বুঝি, বা এমইআই মার্জিনাল এফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এখন আমরা মার্জিনাল এফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্ট বা এমইআই বলতে প্রথমেই বলছি যে সামষ্টিক অর্থনীতিতে এটা একটা গুরুত্বপূর্ণ ধারণা। জেম কেইন্স সর্বপ্রথম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই ধারণাটি বিশ্লেষণ করেন। এই ধারণাটির মূল বক্তব্য হচ্ছে মূলধনী দ্রব্যের যোগান মূল্য পরিবর্তনশীল অবস্থায় যে বাট্টার হারে মূলধনী দ্রব্যের প্রত্যাশিত আয়কে বাট্টা করা হলে এর বর্তমান মূল্যের সমষ্টি যোগান মূল্যের সমান হয়। সেই হারকে বিনিয়োগের প্রান্তিক দক্ষতা বলা হয়।
আর সহজভাবে বলা হয় যে কোনো প্রকল্পে মূলধন সম্পদ বিনিয়োগ করলে তা থেকে যদি ভবিষ্যৎ বাৎসরিক যে হারে আয় পাওয়া যাবে বলে প্রত্যাশা করা যায় তাকে বলা হয় MEI। যেমন ধরো কোনো একটা প্রজেক্টে 10,000 টাকা মূলধন সম্পদ বিনিয়োগ করা হলো, সুদ ব্যতীত ওই মূলধন সম্পদের রক্ষণাবেক্ষণ, অপচয় ইত্যাদি ব্যয় বাদ দিয়ে তা থেকে বছরে 1,000 টাকা নিট আয় পাওয়া যায়। সুতরাং এক্ষেত্রে MEI হচ্ছে কি প্রত্যাশিত আয় ডিভাইডেড বাই মূলধন দ্রব্যের যোগান দাম ইন্টু 100, অর্থাৎ এক্ষেত্রে MEI হচ্ছে 10%। ক্লিয়ার? তাহলে মূলধনের প্রান্তিক দক্ষতা এবং বিনিয়োগের প্রান্তিক দক্ষতা বলতে তোমরা ক্লিয়ারভাবে বোঝানো সক্ষম হলাম। এরপরে আসি মোট বিনিয়োগ এবং নিট বিনিয়োগ বলতে কি বোঝো। মোট বিনিয়োগ এবং নিট বিনিয়োগ হচ্ছে, প্রথমেই বলি মোট বিনিয়োগ। দেশে প্রাকৃতিক মূলধন মজুতের সঙ্গে যখন নতুন যন্ত্রপাতি নির্মাণ কাজে যুক্ত হয় তার জন্য যে ব্যয়ভার বহন করা হয় তাকেই বলা হচ্ছে মোট বিনিয়োগ। আর নিট বিনিয়োগ কি? মোট বিনিয়োগ থেকে অবচয় ব্যয় বা মূলধন ব্যবহারের অ্যালাউন্স বাদ দিলে যা থাকে তাকে নিট বিনিয়োগ বলে। অর্থাৎ মোট বিনিয়োগ হচ্ছে একটা বৃহত্তম ধারণা আর নিট বিনিয়োগ হচ্ছে একটি ক্ষুদ্রতম ধারণা। সাধারণত জাতীয় আয়, নিয়োগ ইত্যাদি নির্ধারণে মোট বিনিয়োগ ধারণা বেশি গুরুত্বপূর্ণ, আবার জাতীয় আয়, নিয়োগ ইত্যাদি নির্ধারণ নিট বিনিয়োগ ধারণাও কম গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মোট বিনিয়োগ এবং নিট বিনিয়োগ সম্পর্কে জানতে পারলাম। এরপরে আসি সুদের হার কি কখনোই শূন্য হতে পারে না? বিষয়টি আমি জানাচ্ছি। যখন ঋণের বিপরীতে, বুঝো, আমি কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, যখন ঋণের বিপরীতে আসলের সাথে অতিরিক্ত কোনো অর্থ প্রদান করতে হয় না তখন শূন্য সুদের হার বলে। তথ্য মতে ঋণের চাহিদার তুলনায় যোগান বেশি হলে এক পর্যায়ে সুদের হার শূন্যে নেমে আসতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে মূলধন বাজারে সুদের হার ওঠানামা করলেও তা কখনোই শূন্যে নেমে আসে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে সুদের হার কমতে থাকলেও আবার ঋণের চাহিদা বৃদ্ধি পেতে থাকে, তখন সুদের হার আবার বাড়তে থাকে। তাই বাস্তবে সুদের হার কখনোই শূন্য হতে পারে না। তো কথাটা বুঝলে? সুদের হার কি কখনো শূন্য হতে পারে? আমরা আবারও বলছি যে প্রকৃতপক্ষে মূলধন বাজারে সুদের হার ওঠানামা করলেও তা কখনোই শূন্যে নেমে আসতে পারে না, কারণ সুদের হার কমতে থাকলেও আবার ঋণের চাহিদা ক্রমান্বয়ে বাড়তে থাকে বা বৃদ্ধি পেতে থাকে, তখন সুদের হার আবারও বৃদ্ধি পেতে থাকে। তাই বাস্তবে সুদের হার কখনোই শূন্য হতে পারে না। এরপরে আসি গুণক ও ত্বরণ। গুণক ও ত্বরণ কি? বিনিয়োগ গুণক কি? প্রথমে আসি গুণক বলতে কি বুঝি। বিনিয়োগের পরিবর্তনের ফলে জাতীয় আয়ের যে পরিবর্তন হয় তার অনুপাতকেই মূলত গুণক বা বিনিয়োগ গুণক বলে। আবারও বলছি, গুণক বলতে কি বুঝি? বিনিয়োগের পরিবর্তনের ফলে জাতীয় আয়ের যে পরিবর্তন হয়। এই দেখো, বিনিয়োগ গুণক হচ্ছে বিনিয়োগের পরিবর্তন এবং জাতীয় আয়ের পরিবর্তন, অর্থাৎ ডেল ওয়াই ডেল আই। এখানে ওয়াই হচ্ছে আয় আর আই হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, অর্থাৎ জাতীয় আয়ের পরিবর্তন এবং বিনিয়োগের পরিবর্তন এই দুইয়ের অনুপাতকেই মূলত বিনিয়োগ গুণক বা গুণক বলে। আর ত্বরণ বলতে কি বুঝছে? আয় ও ভোগ ব্যয়ের পরিবর্তনের ফলে পরিচিত বিনিয়োগের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ত্বরণ বলে। ঠিক আছে? বুঝতে পারলে গুণক এবং ত্বরণের ডিফারেন্সটা বুঝতে পারলে, এবং বিনিয়োগ এবং ত্বরণ বলতে কি বুঝো? যে বিনিয়োগ হচ্ছে জাতীয় আয়ের পরিবর্তন এবং বিনিয়োগের পরিবর্তন, এই দুইয়ের অনুপাতকে বিনিয়োগ বা গুণক বলে। আর ত্বরণ হচ্ছে আয় বা ভোগ ব্যয়ের পরিবর্তনের ফলে পরিচিত বিনিয়োগের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ত্বরণ বলা হয়ে থাকে। বিনিয়োগ গুণক তত্ত্বে বিনিয়োগের পরিবর্তনের ফলে জাতীয় আয়ের পরিবর্তন হার পরিমাপ করা যায়, আর ত্বরণ তত্ত্বে ভোগের পরিবর্তন বা আয়ের পরিবর্তনের ফলে পরিচিত বিনিয়োগের পরিবর্তনের হার বিবেচনা করা হয়। গুণক অর্থনীতিতে বাণিজ্য চক্রের কোনো ব্যাখ্যা দিতে পারে না, তাই গুণকের সাথে ত্বরণ যুক্ত হলে বাণিজ্য চক্রের ধারণা লাভ করা যায়। আর এদিকে গুণক এবং ত্বরণ একত্রে সামষ্টিক অর্থনীতির গতি প্রকৃতির ধারণা দিতে পারে। এরপরে আসি আমরা কেইন্সীয় আয় ও নিয়োগ তত্ত্ব বলতে কি বুঝি। কেইন্সের আয় ও নিয়োগ তত্ত্বের মূল বক্তব্যটি হচ্ছে, পূর্বে সামষ্টিক অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ চলক হলো
আয় এবং নিয়োগ, এই দুটি চলকের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থনীতিবিদ আরও নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করেন। তার মধ্যে কেইন্সীয় আয় ও নিয়োগ তথ্যটি বিশেষভাবে উল্লেখযোগ্য। আবারও বলছি, কেইন্সীয় আয় নিয়োগ তথ্যের সম্বন্ধে তোমাদের বর্ণনা করা হচ্ছে। এখন কেইন্স আয় ও নিয়োগ তথ্যে কী বলেছেন উনি? স্বয়ংক্রিয় পূর্ণ প্রতিযোগিতা এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উপর প্রতিষ্ঠিত ক্লাসিক্যাল মডেলকে কেইন্স অবাস্তব ঘোষণা করেন। কেইন্স বলেন যে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের ক্ষমতা দ্বারা ভারসাম্য অর্জিত হতে পারে, তবে তা অপূর্ণ নিয়োগের ভারসাম্য। সামগ্রিক চাহিদার ঘাটতি, তারল্যবাদের অস্তিত্ব, অর্থের মায়া, দ্রব্যবাজারে অপূর্ণ প্রতিযোগিতা, সরকারি ন্যূনতম মজুরি আইন ইত্যাদি কারণে বর্তমানকালে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের বক্তব্য গ্রহণযোগ্য নয়। এই অবস্থায় কেইন্স শ্রম, অর্থ ও দ্রব্যবাজারের সমন্বয়ে উৎপাদনে নিয়োগ মজুরি ও মূল্যস্তর নির্ধারণ সংক্রান্ত যে তথ্য প্রদান করেন তাই অর্থবিদ্যায় কেইন্সীয় আয় ও নিয়োগ তত্ত্ব নামে পরিচিত। অর্থাৎ আবারও বলছি যে কেইন্স যে শ্রম, অর্থ এবং দ্রব্যবাজারের সমন্বয়ে উৎপাদনের নিয়োগ মজুরি ও মূল্যস্তর সংক্রান্ত যে তথ্য প্রদান করেন তাকেই কেইন্সে আয় ও নিয়োগ তত্ত্ব বলা হয়ে থাকে। এরপরে আসি কেইন্সের ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধি। কেইন্সের ভৌগোলিক এবং মনস্তাত্ত্বিক বিধি বলতে সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণে বৈপ্লবিক চিন্তাধারার অধিনায়ক জন ম্যানইয়ার্ড কেইন্স মানুষের ভোগ সম্পর্কে যে মতামত প্রদান করেন তা মনস্তাত্ত্বিক বিধি হিসাবে পরিচিত লাভ করে। জে.এম. কেইন্স 1936 সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানিতে ভোগ সম্পর্কিত মনস্তাত্ত্বিক বিধিটি প্রকাশ করেন। এই বিধির মূল বক্তব্য হচ্ছে, কেইন্সের মতে মানুষের ভোগ নির্ভর করে তার আয়ের উপর। আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সে হারে বাড়ে না, বরং তার চেয়ে কম হারে বাড়ে। অর্থাৎ মানুষ যা আয় করে তার সবটাই ভোগ করে না, কিছুটা হলেও সে সঞ্চয় করে। ইহাই মনস্তাত্ত্বিক বিধির মূল বক্তব্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেইন্সের মূল বক্তব্য হচ্ছে যে মানুষ তার আয়ের সম্পূর্ণটাই ভোগ করে না, কিছু অংশ সে সঞ্চয় করে রাখে। ইহাই মনস্তাত্ত্বিক ভোগ বিধির মূল বক্তব্য। এরপরে আসি সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট বলতে কি বুঝো, বা একে শূন্য সঞ্চয় বিন্দুও বলা হয়, একে শূন্য সঞ্চয় বিন্দুও বলা হয়, যেমন আবার ব্রেক ইভেন পয়েন্টও বলা হয়। স্বল্পকালীন ভোগরেখার যে বিন্দুতে আয় ও ভোগের পরিমাণ সমান হয় তাকে সমচ্ছেদ বিন্দু বলা হয়। সমচ্ছেদ বিন্দুতে আয় ও ভোগ ব্যয় সমতার কারণে সঞ্চয়ের পরিমাণ শূন্য বলে এইকে শূন্য সঞ্চয় বিন্দুও বলা হয়। স্বল্পকালীন ভোগ রেখাকে যে বিন্দুতে মূল বিন্দু হতে উৎপাদিত 45 ডিগ্রি কোণ সম্পন্ন সরলরেখা ছেদ করে সেই বিন্দুই হচ্ছে সমচ্ছেদ বা শূন্য সঞ্চয় বিন্দু। আসো আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করি। যেমন ধরো চিত্রে ও এক্স অক্ষে আয়ের পরিমাণ নির্দেশ করা হচ্ছে এবং ও ওয়াই অক্ষে ভোগের পরিমাণ বা সি দ্বারা যে আমরা বলছি কনজাম্পশন নির্দেশ করা হয়েছে। এই দেখো এখানে 45 ডিগ্রি হচ্ছে ওয়াই ইকুয়াল টু সি রেখা। এখন এই 45 ওয়াই ডিগ্রি সি রেখা এবং সি ইকুয়াল টু এ প্লাস মানে ভোগ অপেক্ষক যে রেখা স্বল্পকালীন ভোগ রেখা, এইটাকে আমরা কি করছি যে একটি স্বল্পকালীন ভোগ রেখা নিয়ে আমরা পাচ্ছি সি ইকুয়াল টু এ প্লাস বি রেখা। এই সি প্লাস এ প্লাস বি রেখা এবং ওয়াই ইকুয়াল টু সি 45 ডিগ্রি রেখাকে কোন বিন্দুতে ছেদ করেছে? পি বিন্দুতে ছেদ করেছে। এই পি বিন্দুই হচ্ছে আমাদের কি নির্ধারিত ব্রেক ইভেন পয়েন্ট। সমচ্ছেদ বিন্দুতে আয় ও ভোগ পরস্পর সমান হয়, অর্থাৎ আয়ের পরিমাণ যতটুকু ভোগ ব্যয়ের পরিমাণ ততটুকু। আবার সমচ্ছেদ বিন্দুতে এপিসি ইকুয়াল টু 1 হয়। সমচ্ছেদ বিন্দুর বামে ভোগের যে কোনো বিন্দুর তুলনায় আয়ের পরিমাণ বেশি বলে এপিসি এর মান 1-এর অধিক হয়। যেমন দেখো এই রেখার এই দেখো পি বিন্দুর আমাদের প্রথমে বামে ওয়াই লেস দেন সি আর পি বিন্দুর ডানে ওয়াই গ্রেটার দেন সি হয়, কারণ এটা হচ্ছে সমচ্ছেদ বিন্দুর কি আমরা আবারও বলছি সমচ্ছেদ বিন্দুর ডানে ভোগ রেখার যে কোনো বিন্দুতে আয়ের তুলনায় ভোগ ব্যয় কম হয় বলে এপিসি এর মান এককের কম হয়। আর সমচ্ছেদ বিন্দুর দেখো ডানে এখানে
আমরা দেখছি ওয়াই গ্রেটার দেন সি। আবার সমচ্ছেদ বিন্দুতে সি ইকুয়াল টু ওয়াই বলে, যে ওয়াই ইকুয়াল টু সি বলে আমাদের সঞ্চয় শূন্য হয়। এই বিন্দুর পূর্বে, আবারও বলছি, এই বিন্দুর পূর্বে সি গ্রেটার দেন ওয়াই হয় বলে এস লেস দেন শূন্য, এবং পরে সি লেস দেন ওয়াই হয় বলে এস গ্রেটার দেন 0 হয়। তাহলে সুতরাং আমাদের এই পি বিন্দুই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি, আমাদের কাঙ্ক্ষিত সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট। এরপরে আসি আমরা কি আর্থিক মজুরি বলতে কি বুঝি এবং প্রকৃতি মজুরি বলতে কি বুঝি। কোনো নির্দিষ্ট সময়ে কাজের জন্য একজন শ্রমিক পারিশ্রমিক হিসাবে যে পরিমাণ অর্থ পেয়ে থাকে তাকে আর্থিক মজুরি বলা হয়। আর শ্রমিক তার আর্থিক মজুরির বিনিময়ে যেসব দ্রব্য সামগ্রী ভোগ করতে সক্ষম হয় বা ভোগ করতে উপযুক্ত হয় এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকে তার সমষ্টি হলো প্রকৃত মজুরি। তাহলে আর্থিক মজুরি আর প্রকৃত মজুরি হচ্ছে যে পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে আর্থিক মজুরি। আর ওই পরিশ্রমের যে আর্থিক মজুরির বিনিময়ে যেসব দ্রব্য এবং ভোগ সামগ্রী সে কি ভোগ করতে সক্ষম হয় বা উপযুক্ত হয় তাকেই বলা হচ্ছে কি প্রকৃত মজুরি। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে আমরা আসি বেকারত্ব। বেকারত্ব কি, বেকারত্বের হার কি, বেকারত্বের স্বাভাবিক হার বলতে কি বুঝো? বেকারত্ব কাকে বলে? বেকারত্ব বর্তমান বিশ্বের একটি প্রধান সমস্যা যা থেকে শিল্পোন্নত দেশসমূহে মুক্ত নয়। বাংলাদেশের মোট শ্রম শক্তির 1/3 বেকার। পারিবারিক, সামাজিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে বেকারত্ব বিভিন্নভাবে অন্তরায় সৃষ্টি করছে। স্বাধীনতার পর আমাদের দেশে বেকার সমস্যা অপ্রত্যাশিত গতিতে বেড়ে চলছে। এই সমস্যা সচেতন মহলকে আতঙ্কিত ও হতাশাগ্রস্ত করছে। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি পেলে বেকারত্ব বৃদ্ধি পায় এবং জনসংখ্যা হ্রাস পেলে বেকারত্ব হ্রাস পায়। তাই জনসংখ্যা বেকারত্বের মান ধনাত্মক সম্পর্ক কি বিরাজ করে। বেকারত্বের ধারণা হচ্ছে সাধারণত বেকারত্ব বলতে কোনো সমাজে কর্মক্ষম লোকের জন্য কাজের অভাব বা কর্মসংস্থানের অভাবকে বোঝানো হয়। কর্মক্ষম জনগণের ইচ্ছা ও সামর্থ্য অনুসারে তাদের যোগ্যতার ভিত্তিতে যদি সমাজে পর্যাপ্ত পরিমাণে কাজ না থাকে যার প্রভাবে জনগণ ভবঘুরে বা অলসভাবে অন্যের বোঝা হয়ে সমাজে বসবাস করে তাদেরকে বেকার বলা হয়। বেকারত্ব সমাজের জন্য একটি অবাঞ্ছিত পরিস্থিতির স্বরূপ। এই কারণে বলা হচ্ছে যে বিভিন্ন অর্থনীতিবিদ বেকারত্বের সংখ্যা বিভিন্নভাবে দিয়েছেন। তাহলে কি বলেছেন? অধ্যাপক পিগু বলেছেন, যখন কর্মক্ষম জনগণ তাদের যোগ্যতা অনুসারে প্রচলিত মজুরির ভিত্তিতে কাজ করতে চায় অথচ সে পায় না, সেই অবস্থাকে বেকারত্ব বলে। সুতরাং বেকারত্বের সংজ্ঞা হচ্ছে যে বেকারত্ব এমন এক ধরনের অবস্থা যার ফলে কোনো দেশে অসংখ্য কর্মক্ষম লোক ইচ্ছা থাকা সত্ত্বেও কর্মসংস্থানের সুযোগ লাভ থেকে বঞ্চিত হয়, তাকেই সাধারণত বেকারত্ব বলে। আর বেকারত্বের হার কি? অর্থনীতিতে বেকার হিসাবে চিহ্নিত ব্যক্তিবর্গের সংখ্যা এবং মোট শ্রমশক্তির অনুপাতকেই বেকারত্বের হার বলা হয়। শ্রমবাজারে শ্রমের চাহিদা ও যোগানের অসামঞ্জস্যতার কারণেই এই হার সর্বদা পরিবর্তনশীল। অর্থাৎ বেকারত্বের হার ইকুয়াল টু হচ্ছে মোট বেকার ডিভাইডেড বাই মোট শ্রমশক্তি ইন্টু 100। যেমন ধরো কোনো অর্থনীতিতে শ্রমশক্তি 6 কোটি, বেকার অবস্থায় আছে 1.5 কোটি, তাহলে উক্ত অর্থনীতি বেকারত্বের হবে 1.5 কোটি ডিভাইডেড বাই 6 কোটি ইন্টু 100, অর্থাৎ 25%। বেকারত্বের হার হচ্ছে 25%। এরপরে বেকারত্বের স্বাভাবিক হার বলতে কি বুঝো? বেকারত্বের স্বাভাবিক হার হচ্ছে কাজ করতে ইচ্ছুক এবং কাজে মানসিক ও শারীরিক সামর্থ্য থাকা সত্ত্বেও চলতি মজুরিতে মানে প্রচলিত মজুরিতে কাজ না পাওয়ার অবস্থাকেই বেকারত্ব বলছে। আর বেকারত্বের স্বাভাবিক হার বলতে সেই বেকারত্ব হারকে বোঝায় যা দেশের অর্থনীতি পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সেখানে মুদ্রাস্ফীতিও স্থিতিশীল পর্যায়ে থাকে। একটা দেশে 100% শ্রমিক কখনোই কাজ পায় না। সংঘাতমূলক বা কাঠামোগত বেকারত্ব সর্বদাই কিছু না কিছু থাকে। সেই বেকারত্বকেই স্বাভাবিক বেকারত্ব বলে। আমেরিকায় 5 থেকে 6% বেকারত্বকে স্বাভাবিক বেকারত্ব বলে। সুতরাং বেকারত্বের স্বাভাবিক হার মেনে নিয়ে বাকি 94% বা 95% ব্যক্তি কাজ পেলে পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে বলা যাবে। এভাবেই সকল দেশেই যে ন্যূনতম বেকারত্ব মেনে নেওয়া হয় তাই হলো স্বাভাবিক বেকারত্ব। তাহলে স্বাভাবিক বেকারত্বকে কি বলা হচ্ছে? যে 5 থেকে 6 যে বেকারত্বটাকে প্রভাবিত করে না, অর্থনীতিকে প্রভাবিত করে না, সেটাকেই হচ্ছে স্বাভাবিক বেকারত্ব।
অর্থাৎ যে 94 বা 95% ব্যক্তি যে কাজ পেল এবং পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে বলা যায়। এভাবেই সেই সকল দেশে যে ন্যূনতম বেকারত্বটাকে মেনে নিচ্ছে তাই হচ্ছে স্বাভাবিক বেকারত্ব। এই স্বাভাবিক বেকারত্ব থেকে আমরা আসবো ভারসাম্যের ধারণা। অর্থনীতি সর্বদাই পরিবর্তনশীল, ফলে দেশে কিছু কিছু কর্মচারী সাময়িক হলেও বেকার থাকতে পারে, কিন্তু কর্মচারী কাজের পরিবর্তনের জন্য যখন অন্যত্র চাকরি সন্ধান করতে পারে বা চলে যায়, নতুন চাকরি পেতে কিছু সময় লাগে। এই সাময়িক বেকারত্ব মেনে নিয়ে অর্থনীতিবিদ পূর্ণ নিয়োগ বক্তব্য প্রদান করেন। ব্যক্তিগত কারণে অথবা যন্ত্রপাতি বিকল হওয়ার কারণে অথবা যে কোনো শ্রমিক মালিকের সংঘাতে পড়লে যে সাময়িকভাবে নিয়োগহীনতাকে মেনে নিয়ে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়, সেই নিয়োগহীনতাকেই মূলত আমরা স্বাভাবিক বেকারত্ব বলি। এখন স্বাভাবিক বেকারত্ব থেকেই আমাদের কি বলে, একে আবার ন্যায়রও বলা হয়ে থাকে। ন্যায়রু হলো বেকারত্বের সেই হার বা মুদ্রাস্ফীতি স্থিতিশীলের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি এমন বেকারত্বের হার যখন শ্রম বাজারে ভারসাম্যের সাথে সম্পর্ক রেখে সম্ভাবনাময় উৎপাদন বা পটেনশিয়াল প্রোডাকশন বা পূর্ণ নিয়োজিত উৎপাদনে অর্জিত হয়। বেকারত্বের এই পরিস্থিতিতে প্রচলিত কি মজুরির হারের সাথে ক্ষেত্রে শ্রমের চাহিদা ও যোগান পরস্পর সমান হয়, আর সেটাকেই বলা হচ্ছে ভারসাম্যের বেকারত্বের ধারণা। এরপরে আসি বাংলাদেশে বেকার সমস্যার কারণ কি এবং সমাধানের উপায়। বাংলাদেশের বেকারত্বের সমস্যার কারণগুলোর আগে বাংলাদেশের বেকারত্ব সম্বন্ধে আমরা জানি। বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি এবং সেই অনুসারে সম্পদ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হয় বেকার সমস্যা দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। 1990 সালের লোক গণনা তথ্য অনুযায়ী 5,74,00,000 জনশক্তির মধ্যে 1,78,00,000ই অর্থাৎ মোট শ্রমশক্তির প্রায় 1/3 ছিল বেকার। বর্তমানে বেকারের জনসংখ্যা 2 কোটিরও উপর। এইসব বেকারত্বের পিছনে একক কোনো কারণকে দায়ী করা যায় না, বরং বেকার সমস্যার পিছনে রয়েছে বহুবিধ কারণ। এই বহুবিধ কারণের মধ্যে রয়েছে যেমন অনুন্নত প্রাচীনপন্থী কৃষি ব্যবস্থা, শিল্পে অনগ্রসরতা, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, দুর্বল অর্থনৈতিক কাঠামো, কারিগরি জ্ঞানের বা প্রযুক্তি জ্ঞানের অভাব, যুদ্ধের ক্ষয়ক্ষতি, মূলধনের অভাব, বাণিজ্য চক্রের উত্থান পতন, জনসংখ্যা বিস্ফোরণ, যান্ত্রিক বেকারত্ব, এইরকম বহুত অস্বাস্থ্য, পুষ্টিহীনতা, দারিদ্র্যের দুষ্ট চক্র। বাংলাদেশে বেকারের কারণের শেষ নেই, তারপরেও আমাদের অনেকগুলো কারণ রয়েছে। আর এই সমাধানের উপায়ই হচ্ছে আমরা 3 ভাবে সমাধান করতে পারি। 3 ধরনের বেকারত্ব বা অনেক ধরনের বেকারত্ব রয়েছে। সেই বেকারত্বকে আমরা কিভাবে বলছি যে বেকার সমস্যা পুঁজিবাদী অর্থনীতির প্রধান অর্থনৈতিক সমস্যা। এর জন্য আমাদের প্রথমে বেকারত্বগুলোকে শ্রেণী বিভাগ করা যায়। শ্রেণী বিভাগের মধ্যে হচ্ছে মৌসুমি বেকারত্ব। এই বেকার সমস্যার সমাধানের যে উপায়গুলো, তার মধ্যে আগে আমাদের বেকারত্বগুলোকে চিহ্নিত করতে হবে। মৌসুমি বেকারত্ব, সংখ্যাজনিত বেকারত্ব, প্রযুক্তিগত বেকারত্ব, এছাড়াও রয়েছে বাণিজ্য চক্রজনিত বেকারত্ব, প্রচ্ছন্ন বা ছন্দবেশী বেকারত্ব, আকস্মিক বেকারত্ব। এই বেকারত্বেরগুলোর কারণগুলো আমাদের বের করে সেই সমস্যার সমাধান করতে হবে। যেমন মৌসুমি বেকারত্বের ক্ষেত্রে গ্রাম এলাকায় ক্ষুদ্র কুটির শিল্প প্রতিষ্ঠা করে কর্মহীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়। নতুন নতুন শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি করা যায়। এইরকম বিভিন্নভাবে উপায়ে আমরা মৌসুমি বেকারত্ব দূর করতে পারি। সংখ্যাজনিত বেকারত্বের ক্ষেত্রেও শ্রমিকগণ যাতে সহজে পেশা পরিবর্তন করতে পারে সেজন্য ব্যবস্থা করতে হবে। শ্রমের সচলতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কাঁচামালের সরবরাহ পূর্ব থেকে নিশ্চিত করতে হবে। এভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে আমরা সংখ্যাজনিত বেকারত্ব দূর করতে পারি। এরপরে আসি প্রযুক্তিগত জনিত বেকারত্ব। এক্ষেত্রেও আমরা নতুন নতুন উৎপাদন পদ্ধতি প্রবর্তন করতে পারি, প্রয়োজনীয় কারিগরি জ্ঞানের প্রসার ঘটাতে পারি, নতুন নতুন উৎপাদন পদ্ধতি প্রবর্তন করতে পারি। এভাবেই আমরা প্রযুক্তিবিদ্যাজনিত বেকারত্ব দূর করতে পারি। বাণিজ্য চক্রজনিত বেকারত্বের ক্ষেত্রেও আমরা বাণিজ্যের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে হবে, বাণিজ্যের মন্দাভাব দূর করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারি। তারপরে আসে কি প্রচ্ছন্ন বেকারত্ব বা ছন্দবেশী বেকারত্ব। এক্ষেত্রে গ্রামাঞ্চলে ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প স্থাপন করতে পারি। দেশে অধিক ও সংখ্যক শিল্প সংস্থাপন করে কৃষিক্ষেত্রে অতিরিক্ত লোক উঠিয়ে নিতে হবে।
বা কৃষিক্ষেত্রে নিবিড় চাষাবাদ পদ্ধতি প্রবর্তন করতে পারি। আর আকস্মিক বেকারত্ব অনেক সময় মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকে, তাই বিভিন্ন দুর্যোগ, রাজনৈতিক গোলযোগের নিয়ন্ত্রণের জন্য পূর্বে থেকেই আমাদের সতর্কতা এবং নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার অর্জনের প্রচেষ্টা যদি চালাতে পারি তাহলে সমস্যার সমাধান করতে পারি। এরপরে লাস্ট কোশ্চেন আসছে কি বেকারত্বের প্রকারভেদ। বেকারত্বের প্রকারভেদ বলতে আমরা কি বুঝি? একটু আগেই তোমাদের আমি বেকারত্বের সমাধানের ক্ষেত্রে বিভিন্ন বেকারত্বের কথা বললাম, যেমন মৌসুমি বেকারত্ব, সংঘাতজনিত বেকারত্ব, প্রযুক্তিগত বেকারত্ব, প্রচ্ছন্ন ও ছন্দবেশী বেকারত্ব, বাণিজ্য চক্রজনিত বেকারত্ব, আকস্মিক বেকারত্ব, ন্যূনতম মজুরিজনিত বেকারত্ব, এইরকম বিভিন্ন প্রকার বেকারত্বের সম্বন্ধে আমি আলোচনা করলাম। এখন বেকারত্বের সম্বন্ধে আমি যে তোমাদের বিভিন্ন আলোচনা করলাম, আলোকপাত করলাম, তোমরা সেটা বুঝবে, জানবে, রপ্ত করার চেষ্টা করবে। তাহলে আজকে আমরা কি পড়লাম? বেকারত্ব, গুণক ও ত্বরণ, মূলধন ও বিনিয়োগ। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।